নমস্কার, গুরু কৃপাহি কেবলম জ্যোতিষের নিজেই ভাগ্য জানুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে 4th নম্বর ক্লাসে আমি 3য় নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম যে রাশিগুলি কিভাবে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এটা হচ্ছে পদার্থের চার রকমের পদার্থ বলতে পারেন। পদার্থ কয় রকম? 4 রকম: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অগ্নি, পৃথ্বী খুব সূক্ষ্ম, বায়ুর থেকেও সূক্ষ্ম হচ্ছে অগ্নি। তারপর হচ্ছে পৃথ্বী, তারপরে হচ্ছে জল। প্রথমে খুব সূক্ষ্ম রাশি হচ্ছে কি, অগ্নি রাশিগুলো খুব সূক্ষ্মতা প্রমাণ করে। অগ্নি রাশিগুলো কি প্রমাণ করে? সূক্ষ্মতা প্রমাণ করে। আর অগ্নি রাশিগুলি কি প্রমাণ করে? সূক্ষ্মতাকে প্রমাণ করে। তারপর হচ্ছে বায়ু রাশি, তার থেকে একটু কম সূক্ষ্ম। তারপরে পৃথ্বী চলে গেল একটু স্থূলর দিকে, জল রাশিগুলো চলে গেল আর একটু স্থূল হয়ে গেল, মানে এরা একটু কঠিন। মানে আমাদের সেই যে পদার্থ, যে অবস্থা, সেই অবস্থা আমরা জানি যে গ্যাস, কঠিন, তরল, গ্যাসীয়। আর এই যে অগ্নিটা আপনারা মনে করতে পারেন যে অগ্নিটা হচ্ছে তড়িৎ শক্তির মতো অনেকটা বিষয়টা, যেটা চোখে দেখা যাবে না, সূক্ষ্ম। এবার এটা গেল পদার্থ। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল হচ্ছে পদার্থ। এইবার যে পদার্থ তো অনেক রকমভাবে থাকতে পারে। কিছু পদার্থ আছে কাজ করছে, কিছু পদার্থ আছে কাজ করছে না। কেউ কোনো রকম, আবার কোনো পদার্থ আছে কাজ করব কি করব না এই ভাবছে, বা সে রেডি হচ্ছে কোনো কাজ করার জন্য। সে রেডি হচ্ছে কোনো কাজ করার জন্য সেই পদার্থ। তো আজকে এই পদার্থের 3 রকম অবস্থা আমরা আলোচনা করব, যে চর, স্থির এবং দ্ব্যর্থক। পদার্থের 3টা অবস্থা: চর, স্থির এবং দ্ব্যর্থক। তাহলে গিয়ে দাঁড়ালো যে পদার্থ 4 রকমের: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আর পদার্থ হলো, পদার্থের যে অবস্থা সেটা হচ্ছে চর, স্থির, দ্ব্যর্থক। এবার এই যে চর বলা হয়েছে, এই চর হচ্ছে মুভেবল, অর্থাৎ এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থাৎ এরা ক্রিয়াশীল, ক্রিয়ামান। স্থির বলতে এরা কিন্তু কোনো কাজ করছে না, স্থির আছে। আর দ্ব্যর্থক সেই পদার্থগুলোকে বলা হচ্ছে যেই পদার্থের মধ্যে এনার্জি রয়েছে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে, কিন্তু সে সুযোগ পেলেই সে তার এনার্জিটা দেখাবে। যেমন ধরুন আগ্নেয়গিরি, যে সুপ্ত আগ্নেয়গিরিগুলো আছে, সেই সুপ্ত আগ্নেয়গিরি। এবার স্থিরের মধ্যে আপনি ধরতে পারেন যে সেই আগ্নেয়গিরিগুলি যেগুলো একদম মৃত আগ্নেয়গিরি। আর চরের মধ্যে আপনি সেই আগ্নেয়গিরিগুলো ধরতে পারেন যেগুলোতে এখনও অনবরত বিস্ফোরণ হচ্ছে এবং লাভা নির্গত হচ্ছে। এই যে পদার্থের 4 রকম অবস্থা, এটাকে আবার আমরা সত্ত্ব, রজ, তম হিসাবে ধরতে পারি। সত্ত্ব, রজ, তম।
স্থিরকে বলবো তম, চরকে বলবো হচ্ছে রজ, আর দ্ব্যত্মককে বলবো সত্য। তো এই যে সত্য, রজ, তম, এই তিনটা গুণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পদার্থের তিন রকম অবস্থা বা গুণ, সত্য, রজ, তম। তাহলে দেখুন, আমরা যদি তাহলে এবার জেনে নেই কোন রাশিগুলি চর রাশি। মেষ রাশি চর রাশি, কর্কট রাশি চর রাশি, তুলা রাশি হচ্ছে চর রাশি, আর মকর রাশি হচ্ছে চর রাশি। অর্থাৎ এরা কিন্তু ক্রিয়ামান, এরা ক্রিয়া করছে, সবসময় অনবরত ক্রিয়া করে চলেছে। তাহলে একজনের জন্মছকে যদি সমস্ত গ্রহগুলি দেখা যাচ্ছে যে চর রাশিতে বসে আছে, গ্রহগুলো সব চর রাশিতে বসে আছে, তাহলে সেই জাতকের কিন্তু জীবনে সে উন্নতি করবেই করবে। তাহলে মেষ রাশি চর রাশি, কর্কট রাশি চর রাশি, তুলা রাশি চর রাশি, আর মকর রাশি হচ্ছে চর রাশি। তাহলে এইখান থেকে আমরা যদি একটা এইভাবে লাইনটা নিই, তাহলে একটা কিন্তু চতুর্ভুজ তৈরি হলো। এটাকে যদি এক ধরি, এটা হবে 4, এটা হবে 7, এটা হবে 10। তাহলে আমাদের এই 1, 4, 7, 10কে বলা হচ্ছে কেন্দ্র। 1, 4, 7, 10 কেন্দ্র। আমরা যখন রাজযোগ পড়ব তখন জানবো যে এই 1, 4, 7, 10-এর কী গুরুত্ব, 1, 4, 7, 10-এর কী গুরুত্ব, এবং 1, 5, 9 যখন গ্রহগুলো 1, 5, 9 বা 1, 4, 7, 10-এর সাথে কম্বাইন করে বা এরা যুক্ত হয় বা কোনো সম্পর্ক করে, তখন তাদের মধ্যে রাজযোগ জন্মছকের সৃষ্টি হয়। তাহলে আমরা এই কেন্দ্র স্থানগুলো, তাহলে এই কেন্দ্রগুলো কিন্তু খুব ভাইটাল, খুব গুরুত্ব এদের মধ্যে। এবার চর রাশির কেন্দ্র, চর রাশির কেন্দ্রগুলো কিন্তু আরও ভাইটাল, আরও গুরুত্বপূর্ণ, কারণ এরা ক্রিয়ামান, এরা সব সময় কাজ করতে চায়। তাহলে একজনের জন্মছকে সব গ্রহগুলো যদি চর রাশিতে থাকে বা বেশিরভাগ গ্রহ যদি চর রাশিতে থাকে, সেই জাতকের এনার্জি বেশি হবে। স্বাভাবিকভাবে সেই এনার্জি বেশি হলে সেই জাতক কিন্তু ভালো কাজ করতে পারবে এবং জীবনে অনেক উন্নতি করতে পারবে। এবার চলে যায় স্থির রাশিতে। তাহলে বৃষ রাশি কিন্তু স্থির রাশি, বৃষ রাশি স্থির রাশি। বৃষ আমরা জানি সে একটা সিংহের মতো, স্থির রাশি। আর হচ্ছে সিংহ রাশি, সিংহ স্থির রাশি। ষাঁড় যেমন চুপচাপ বসে থাকে, সিংহ ওরকম বসে থাকে, কখন ওর সামনে দিয়ে খাবার যাবে তখন শেষ খাবারকে ধরে খাবে। ষাঁড়ও কিন্তু তাই, খুব বেশি প্রয়োজন না হলে সে কিন্তু এক জায়গায় বসে থাকে চুপচাপ। আর বৃশ্চিক রাশি হচ্ছে স্থির রাশি, বৃশ্চিক বিছে, কাঁকড়া বিছে বলতে পারেন। এরা কিন্তু খুব চুপচাপ থাকে, নোংরা জায়গায় থাকে, খুব চুপচাপ থাকে। এদেরকে কেউ ডিস্টার্ব না করলে এরা কিন্তু চট করে রেগে যায় না। আর কুম্ভ রাশি, কুম্ভ অর্থাৎ একটা হাঁড়ি। তা একটা হাঁড়িকে যদি এক জায়গায় বসিয়ে দিয়ে রেখে দেন আপনি, সে তো আর নিজে নিজে নড়বে না, সে অটোমেটিক স্থির। তাহলে দেখুন, 4টে স্থির রাশির মধ্যে বৃষ, সিংহ, বৃশ্চিক আর কুম্ভ, এর মধ্যে সব থেকে স্থির কে? এর থেকে সব থেকে স্থির হচ্ছে কুম্ভ। তাহলে এই কুম্ভ থেকে আমরা চলে যেতে পারি রামায়ণের কুম্ভকর্ণে, অর্থাৎ সে কিন্তু প্রচণ্ড স্থির। কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো, 6 মাস জেগে থাকতো, আর যখন উঠতো প্রচুর খেত। তাহলে বোঝা গেল কুম্ভ। এবার এইখানকার যে স্থির রাশিগুলো, এদের মধ্যে কিন্তু ক্রিয়াশীল আছে, সেটা সময় সাপেক্ষে, যখন তাদের প্রয়োজন হবে। বৃষ এবং সিংহ এবং বৃশ্চিক, এদের মধ্যে কিন্তু একটু স্থির রাশি হলেও তাদের মধ্যে কিন্তু তারা কাজ করে প্রয়োজনে কাজ করবে।
তার মানে স্থির হলেও এদের মধ্যে কিন্তু একটা চরের ভাব আছে। সেই স্থির এখন আছে, কিন্তু ভবিষ্যতে যে স্থির থাকবে এমন কথা নেই। ভবিষ্যতে সে তার যখনই টান পড়বে, তার লেজে পা পড়বে, তখন কিন্তু সে ক্রিয়ামান হবে। তাহলে আমরা এই স্থির রাশিগুলোর সম্পর্কে যদি একটা এইভাবে চতুর্ভুজ অঙ্কন করি, অর্থাৎ 1 4 7 10, 1 4 7 10, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। ঠিক তেমনি এবার আমরা দ্ব্যর্থক রাশিগুলোতে চলে যাই। দ্ব্যর্থক রাশি, মিথুন রাশি দ্ব্যর্থক রাশি, কন্যা রাশি দ্ব্যর্থক রাশি, ধনু রাশি দ্ব্যর্থক রাশি, আর মীন রাশি হচ্ছে দ্ব্যর্থক রাশি। দ্ব্যর্থক মানে কি? তারা স্থির নয়, আবার চরও নয়, মানে তাদের মধ্যে এনার্জি ফ্লো এখন নেই, আবার তারা খুব স্থিরও নেই, মানে তারা প্রিপারেশান নিচ্ছে। কি হওয়ার প্রিপারেশান নিচ্ছে? চর। কারণ এর পরের রাশিটাই চর রাশি, দ্ব্যর্থক রাশিগুলোর পরের রাশিটাই চর, মানে এরা কিছুক্ষণ পরেই আবার এরা এনার্জি পেয়ে যাবে। স্থির ছিল, কিন্তু স্থির থেকে তারা দ্ব্যর্থকে এসছে, অর্থাৎ চর এবং স্থিরের একটা মাঝামাঝি জায়গায় তারা বর্তমানে আছে। তাহলে এই দ্ব্যর্থক রাশিগুলোকে যদি আমি যোগ করি, তাহলেও কিন্তু একটা চতুর্ভুজ আমি পাবো, অর্থাৎ 1 4 7 10। এগুলোকে বলা হয় কেন্দ্রস্থান, এগুলোকে বলা হয় কেন্দ্রস্থান। তাহলে এবার আমরা যদি গ্রহগুলো আলোচনা করি, যে কোন গ্রহ কোথায় বসলে সে কতটা বলশালী হবে, কতটা বল পাবে, এবার আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। আমরা যদি এটা ঠিকভাবে পড়ে রাখি, এটা যদি ঠিকভাবে মুখস্থ করে রাখি, তাহলে এবার গ্রহ, আমি এখনও গ্রহ দেখাইনি, কারণ গ্রহ দেখালে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, সুতরাং এখন দেখাবো না। আগে এই ব্যাপারগুলো আত্মস্থ হয়ে যাক, তারপরে গ্রহের ব্যাপারে আলোচনায় যাব। এর সাথে সাথে আজকে চর স্থির দ্ব্যর্থক দেখালাম, এর সাথে সাথে আরেকটা ছোট বিষয় আছে, একদম ছোট বিষয় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা জানাও খুব জরুরি। যে এই যে মেষ রাশি, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, আপনাদের একদম মুখস্থ করে নিতে হবে, একদম মুখস্থ না করলে মুশকিল। ধনু, বৃশ্চিক ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি। এবার এই রাশিগুলির মধ্যে পজিটিভ নেগেটিভ রাশি আছে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক বাংলা কথায়। এই যে এখানে যে রাশিগুলো লিখলাম ঘরে, এখানে পজিটিভ নেগেটিভ রাশি আছে। তো পজিটিভ রাশি কোনটা আর নেগেটিভ রাশি কোনটা? মেষ রাশি পজিটিভ, মিথুন রাশি পজিটিভ, সিংহ রাশি পজিটিভ, তুলা রাশি পজিটিভ, ধনু রাশি পজিটিভ, কুম্ভ রাশি পজিটিভ। তাহলে কে কে পজিটিভ হলো? মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ। মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ। এবার নেগেটিভ রাশিগুলো কি কি? বৃষ রাশি নেগেটিভ রাশি, কর্কট রাশি নেগেটিভ রাশি, কন্যা রাশি নেগেটিভ রাশি, বৃশ্চিক রাশি নেগেটিভ রাশি, মকর রাশি নেগেটিভ রাশি, মীন রাশি নেগেটিভ রাশি। তাহলে
ধনু আর মীনের মধ্যে দুজনেরই অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে একটা বৃহস্পতি নেগেটিভ, একটা বৃহস্পতি পজিটিভ। এখানে এই বৃষ রাশির অধিপতি শুক্র, তুলা রাশির অধিপতি শুক্র, এই শুক্রটা বেশি বলবান হবে, কারণ এটা পজিটিভ রাশি। আর এখানকার যে শুক্র থাকবে সে কিন্তু নেগেটিভ শুক্র। এই মিথুন এবং কন্যা রাশির অধিপতি বুধ, তাহলে এইখানকার বুধ কিন্তু বেশি পজিটিভ হবে, এখানে নেগেটিভ। কিন্তু অ্যাকচুয়ালি এখানে থাকলেও সেই বুধ বলশালী হবে। তার কারণ কি সেটা পরে বলবো। আর কর্কট আর সিংহ রাশি রবি বুধ, অর্থাৎ কর্কট রাশি হচ্ছে নেগেটিভ, সিংহ রাশি হচ্ছে পজিটিভ। একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীতে যা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ এই দুটো যুক্ত হয়েই কিন্তু কোনো সৃষ্টি হচ্ছে। পজিটিভ আর নেগেটিভ যখন যুক্ত হচ্ছে তখনই কিন্তু সৃষ্টিটা হচ্ছে। এই গুরুতত্ত্বগুলো এখন না, আস্তে 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 যখন আরও স্টাডি করবেন তখন এগুলোর প্রয়োজনীয়তা আপনাদের মনে পড়বে, যে কেন আমরা এগুলো পড়েছি, কি হবে পড়ে। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।